আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাত তাবাসসুম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের যে খাদ্যের প্রধান উপাদান রয়েছে এবং তার উৎস সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই বেসিক কনসেপ্টে আশা করি তোমাদের খাদ্য উপাদান নিয়ে যত কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, প্রথমত হচ্ছে খাদ্যের প্রধান উপাদান কি। খাদ্যের প্রধান উপাদান বলতে আমরা কি বুঝি? খাদ্য উপাদান মূলত আমরা যে খাবারগুলো খাই এদের মধ্যে কিছু রাসায়নিক বস্তু রয়েছে, যে রাসায়নিক বস্তুটা দিয়ে তোমার হচ্ছে স্পেসিফিক ওই খাদ্য উপাদান তৈরি হচ্ছে। তো এই যে খাদ্য উপাদান যেগুলো সেগুলো কিন্তু আমাদের বডিতে কাজে লাগছে, বিভিন্ন কাজ করছে, যেমন শক্তি তৈরি করার কাজে, তারপরে হচ্ছে দেহের বৃদ্ধি সাধনে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কাজ কিন্তু করছে। এই যে রাসায়নিক বস্তুগুলোর সমন্বয়ে যে উপাদানগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খাদ্য উপাদান। এবং যে খাদ্যে ওই উপাদানগুলো বেশি পরিমাণে থাকে তাকে সেই খাদ্য উপাদানে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এই যে খাদ্য উপাদান নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারি না। আমাদের দেহের প্রয়োজন অনুযায়ী খাদ্যকে তিনটা শ্রেণীতে ভাগ করা বা তিনটা ভাগে ভাগ করা হয়। খাদ্য উপাদান মূলত প্রধানত তিনটা, কি কি? শর্করা, আমিষ, প্রোটিন। এখন এই তিনটা খাদ্য উপাদানের বাইরেও কিন্তু আরো তিনটা খাদ্য উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, যেটা হচ্ছে ভিটামিনস, মিনারেলস আর হচ্ছে গিয়ে পানি। এই ছয়টা ছাড়া আরো একটা খাদ্য উপাদান আছে যেটা সরাসরি খাদ্য উপাদান না, কিন্তু আমাদের শরীর ভালো রাখার জন্য যেটা প্রয়োজন, হচ্ছে রাফেজ বা খাদ্য আঁশ। এটা কি করে? এটা হচ্ছে আমাদের দেহে মল ধরে রাখে বা পানির পরিমাণটা বৃদ্ধি করে। তো এখন আমরা প্রত্যেকটা খাদ্য উপাদান সম্পর্কে জানবো, তাদের কাজ সম্পর্কে জানবো এবং উদাহরণ সম্পর্কে জানবো, কারণ পরীক্ষায় এটা আসে। দেখো, খাদ্যের প্রধান উপাদান প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে শর্করা। ঠিক আছে, শর্করাটা কি? শর্করা হচ্ছে এমন একটা খাদ্য উপাদান যেখানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হয়। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া কিন্তু তোমার এই শর্করা জাতীয় খাবার তৈরিই হবে না, মানে এই খাদ্য উপাদানটা তৈরি হবে না। তো এই শর্করা জাতীয় খাবারের কাজ কি? মূলত যত শর্করা আমরা জানি সব শর্করার কাজ হচ্ছে কি দেহে কাজ করার জন্য শক্তি উৎপাদন করা। তাহলে এই শর্করা জাতীয় খাবার কোনগুলা? ভালো করে দেখো, এই শর্করাকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক শর্করা বা সরল শর্করা বা হচ্ছে মনোস্যাকারাইড। এটা বলতে বোঝায় যে এই মনোস্যাকারাইড যে গ্রুপের খাবারগুলো আছে এগুলো আমাদের শরীরে খুব দ্রুত এনার্জি তৈরি করবে। এটা ভাঙতে বেশি সময় নেবে না, খুব দ্রুত। মনে করো যে কারো মাথা ঘুরাচ্ছে, সে যদি এক চামচ যদি মধু বা ফলের রস খেয়ে ফেলে, তার কিন্তু খুব দ্রুত শরীরে এনার্জিটা চলে আসবে। ঠিক আছে, তো মনোস্যাকারাইড বা হচ্ছে গিয়ে এক শর্করা বা সরল শর্করা, এইটা কোথায় পাওয়া যায়? মধু বা ফলের রসে পাওয়া যায়। মূলত মধু যেটা, সে মধু কিন্তু বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার পরও এটার ভিতরে রয়েছে হচ্ছে এক শর্করা। আর ফলের রস, যেটা হচ্ছে ফলের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটাকে গ্লুকোজ দেখা আছে। তবে একটা কথা মনে রাখবো, ফলের রসে মূলত ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজও কিন্তু এক ধরনের সরল শর্করা। ফ্রুক্টোজ যে কথা, গ্লুকোজ একই কথা, দুইটাই একই রকম, শুধু একটা আরেকটার হচ্ছে কি বিপরীত। তবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মধু এগুলো হচ্ছে এক শর্করা বা সরল শর্করা। এগুলো থেকে আমাদের শরীরে সরাসরিভাবে এনার্জি তৈরি হয়। তোমরা 4 নম্বর অধ্যায়ে পড়েছো শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া কি হয়? এনার্জি তৈরি হয়। কিভাবে এনার্জি তৈরি হয়? গ্লুকোজটা ভেঙে শরীরের শক্তি উৎপাদন হয়। তো এক শর্করা যেগুলো, সেগুলো হচ্ছে কি মনোমার বিশিষ্ট শর্করা। মনোমার মানে হচ্ছে কতগুলো ছোট ছোট অণু থাকে, এই ছোট অণুগুলোকে বা একক অণুগুলোকে বলা হচ্ছে মনোমার। অনেকগুলো মনোমার একত্রিত হয়ে পলিমার তৈরি করে, অর্থাৎ বড় একটা অণু তৈরি করবে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বি শর্করা। দ্বি শর্করা মানে ডাইস্যাকারাইড। ডাই মানে হচ্ছে দুই, মনে রাখবা ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই। এখানে দুইটা কি থাকে? দুইটা হচ্ছে গিয়ে মনোমার থাকে। মনোস্যাকারাইডে একটাই মনোমার থাকবে। ঠিক আছে, এই জন্য সেটা মনো মানে হচ্ছে এক, মনো মানে কি? মনো মানে হচ্ছে এক। ডাইস্যাকারাইড মানে এখানে দুইটা মনোমার থাকে। তা ডাই মানে হচ্ছে কি দুই। ঠিক আছে, ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই, দুইটা মনোমার থাকবে, এটা দ্বি শর্করা। আর একটা বহু শর্করা। বহু মানে হচ্ছে অনেক, কতগুলো মনোমার থাকবে? অনেকগুলো মনোমার থাকবে, এই জন্য এটাকে পলিমার বলা হবে। তো অনেকগুলো মনোমার থাকলে সেটার নাম হয়ে যাবে পলিস্যাকারাইড। পলি মানে হচ্ছে কি অনেক বা হচ্ছে কি বহু। ঠিক আছে, আচ্ছা এখন আমরা উদাহরণে যাই। দ্বি শর্করার উদাহরণ তোমাদের বইতে যেটা আছে, চিনি, যেটাকে আমরা আরেকটা নামে চিনি হচ্ছে সুক্রোজ হিসেবে। সুক্রোজ যে কথা, চিনিও একই কথা। দুধ হচ্ছে ল্যাকটোজ। তো সুক্রোজকে ভাঙলে কি তৈরি হয় জানো? গ্লুকোজ আর হচ্ছে কি ফ্রুক্টোজ। সুক্রোজকে যদি আমি ভাঙি তাহলে আমরা জানি যে ডাইস্যাকারাইড মানে কি দুইটা মনোমার থাকবে। তাহলে এখানে দেখো দুইটা মনোমার পাওয়া যাচ্ছে, গ্লুকোজ একটা মনোমার আর একটা হচ্ছে ফ্রুক্টোজ একটা মনোমার। ঠিক আছে, গ্লুকোজ আর হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ, এই দুইটা হলো মনোমার। গ্লুকোজ প্লাস হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ,
ঠিক আছে, তার মানে দুইটা মনোমার এখানে পাওয়া যাচ্ছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা মনোমার মিলে একটা ডাইস্যাকারাইড বা হচ্ছে গিয়ে তোমার দ্বিশর্করা তৈরি হয়, যার নাম হচ্ছে গিয়ে সুক্রোজ। এরপরে হচ্ছে দুধটা হচ্ছে গিয়ে ল্যাকটোজকে যদি আমি ভাঙি তাহলে হয় হচ্ছে কি গ্লুকোজ আর হচ্ছে কি গ্যালাক্টোজ। গ্লুকোজ নিজে একটা মনোমার আর গ্যালাক্টোজও একটা মনোমার, তাহলে এই দুইটা মিলে হচ্ছে ল্যাকটোজ তৈরি হয়। তাহলে এই দুধ কি দুইটা মনোমার যেহেতু পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ডাইস্যাকারাইড বা হলো দ্বিশর্করা। আচ্ছা, এরপরে বহু শর্করা হচ্ছে যেগুলো তোমার ভাঙতে অনেকক্ষণ সময় নেবে, সহজে ভাঙবে না, যেমন চাল, আটা, আলু, এটা হচ্ছে স্টার্চ বা শর্করা। তারপরে হচ্ছে কি যে আমরা যে নুডলস খাই সেগুলো, এই সবই হচ্ছে কি তোমার বহু শর্করার মধ্যে পড়বে। প্রাণীজ শর্করা হচ্ছে গ্লাইকোজেনটা তোমরা পড়বা হচ্ছে তোমাদের 5 নম্বর অধ্যায়ে আছে। আমরা যে খাবারটা খাই সেটা ভাঙতে ভাঙতে গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হওয়ার পরে এক্সট্রা গ্লুকোজ যেটা থাকে সেটা আমাদের যকৃতে গিয়ে জমা হয়। কোথায় গিয়ে জমা হয়? যকৃতে গিয়ে জমা হয়। কারণ যখন তোমার শক্তি উৎপাদন করার প্রয়োজন, যখন অনেকক্ষণ না খেয়ে থাকা হয়, সেই জমা থাকা গ্লাইকোজেনটাই হচ্ছে কি পরবর্তীতে তোমার এনার্জি তৈরি করতে হেল্প করে। তাহলে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে কোথায় জমা থাকে? যকৃতে জমা থাকে। এইটা তোমাদের 5 নম্বর অধ্যায় যকৃতের যে কাজ আছে সেখানে কিন্তু এটা উল্লেখ করে দেওয়া আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো সবুজ যত শাকসবজি আছে, এগুলো সবই হচ্ছে কি তোমার বহু শর্করার মধ্যে পড়বে, ঠিক আছে। আর গ্লাইকোজেন হচ্ছে একমাত্র প্রাণীজ শর্করা, এটা কিন্তু উদ্ভিজ্জ শর্করা না। এবং যে কোনো শর্করার কাজই হচ্ছে গিয়ে দেহে কাজ করার শক্তি উৎপাদনে সহায়তা করা। তার মানে আমাদের দেহে শক্তি উৎপাদনে কে সহায়তা করবে? এই শর্করা সহায়তা করবে। আর হচ্ছে এখানে আমরা যে সবুজ শাকসবজি দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে ফাইবার থাকে, রাফেজ থাকে, যেটা কিন্তু এক ধরনের বহু শর্করা। আচ্ছা, এখন এই বহু শর্করা সরল শর্করার মধ্যে পার্থক্য হচ্ছে বহু শর্করা মানে চাল, আটা, আলু, এগুলো যেহেতু আমাদের দেহে সহজে এটা ভাঙে না, এই জন্য এটা প্রথমে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করলে স্টার্চটা ভাঙে, স্টার্চের একটা নাম হচ্ছে কি শ্বেতসার। তো এই স্টার্চটা ভাঙার পরে আমাদের দেহে সরল শর্করাতে রূপান্তরিত হয়, এবং সরল শর্করাতে রূপান্তরিত হওয়ার পরে আমাদের দেহ সেটা শোষণ করতে পারে বা হজম করতে পারে। এরপরে যে খাদ্য উপাদানটা আছে সেটার নাম হচ্ছে কি আমিষ। আমিষ কি কি দিয়ে তৈরি হয়? আমিষ হচ্ছে কার্বন দিয়ে তৈরি হবে, হাইড্রোজেন দিয়ে তৈরি হবে, অক্সিজেন দিয়ে তৈরি হবে এবং নাইট্রোজেন দিয়ে তৈরি হবে, ঠিক আছে। এর মধ্যে নাইট্রোজেনটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, কত ভাগ জানো? 16 ভাগ, প্রায় শতকরা 16 ভাগ, অর্থাৎ 16% হচ্ছে কি নাইট্রোজেন থাকে। তার মানে প্রোটিনে কোনটার পরিমাণ বেশি থাকে? নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। এই জন্য দেখবা যখন হচ্ছে আমরা বৃক্কের চ্যাপ্টারটা পড়ি সেখানে বলা হয় যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, মানে কি নাইট্রোজেন যে খাবারে আছে সেখান থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তো এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে বের করে দিতে সাহায্য করে। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোনগুলো? এই যে আমরা প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে নাইট্রোজেন রয়েছে, যে যতটুকু আমাদের হজম হচ্ছে না, মানে যেটা আমাদের হজম হয়ে গেছে অবশিষ্টাংশ, সেটা কিন্তু বর্জ্য পদার্থ হিসেবে আমাদের দেহ থেকে বের হয়ে যাচ্ছে। আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই সেই প্রোটিন জাতীয় খাবার থেকে বর্জ্য পদার্থ হিসেবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এগুলো তৈরি হচ্ছে। এটা আমরা হচ্ছে পরবর্তীতে 5 নম্বর অধ্যায়ে পাবো, আবার হচ্ছে 8 নম্বর অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং এটা আমরা শুধু মনে রাখি যে এই যে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেটা বলে, হ্যাঁ, যেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এটা মানে হচ্ছে তোমার আমিষ থেকে যে বর্জ্য পদার্থটা তৈরি হচ্ছে সেটাকেই আসলে নির্দেশ করছে, ঠিক আছে। এগুলো ছাড়াও কিছু পরিমাণে মানে সামান্য পরিমাণে আয়রন থাকে বা লোহা থাকে, সালফারও কিছু পাওয়া যায়, ঠিক আছে। আয়রন পাওয়া যায়, সালফার পাওয়া যায়। আরেকটা হচ্ছে তোমরা পাবা হলো ফসফরাস, ঠিক আছে। এই কয়টি উপাদান হচ্ছে আমিষে পাওয়া যায়। তো আমিষ কি করে? আমিষ হচ্ছে আমাদের দেহ গঠন করে, অর্থাৎ দেহের যে ক্ষয়টা হয়, মানে দেহে যদি কোথাও কোনো অংশ যদি কেটে যায় সেই জায়গাটা ক্ষয়পূরণ করে। তাছাড়া ক্ষয়পূরণ করে বৃদ্ধি সাধন করে, কোষ বিভাজনে সহায়তা করে। প্রোটিনের প্রয়োজন রয়েছে। তো প্রোটিনটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে প্রাণীজ আমিষ, আরেকটাকে বলা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। প্রাণীজ আমিষ কোনগুলো? যেগুলো প্রাণী থেকে পাওয়া যায় যে আমিষ উপাদানগুলো, সেটাই হচ্ছে কি প্রাণীজ আমিষ। কি কি? মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ছানা, কলিজা বা যকৃৎ, এগুলো হচ্ছে গিয়ে প্রাণীজ আমিষের মধ্যে পড়ে। আর উদ্ভিজ্জ আমিষ হচ্ছে যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। যেমন যত রকমের ডাল রয়েছে, কি বললাম? যত রকমের ডাল রয়েছে সেগুলো হচ্ছে মুগ ডাল, মসুর ডাল, যে ছোলার ডাল যা আছে সব কিছু। যত রকমের বাদাম রয়েছে, যেমন হচ্ছে গিয়ে চীনা বাদাম, কাঠবাদাম,
বা যে কোনো আমরা যে আমরা যে হচ্ছে কি ক্যাশিউ নাট খাই, বিভিন্ন ধরনের বাদাম, সব রকমের বাদাম, বা যে কোনো বীজ, বীজ বলতে বোঝানো হচ্ছে যে মিষ্টি কুমড়ার বীজ, তারপরে তিলের বীজ, যত রকমের বীজ, কালো জিরা, এই সব কিছু কিন্তু উদ্ভিজ্জ আমিষের মধ্যে পড়ে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে আমরা প্রোটিন পেয়ে থাকি। তবে আমিষ থেকে আমরা যেভাবে প্রোটিনটা পাই, আমাদের বডি যেভাবে শোষণ করে, উদ্ভিজ্জ অংশ থেকে বা উদ্ভিদ অংশ থেকে যে আমিষটা আসে সেটা 100% শোষণ হয় না। সেটা কি হয়, যদি তোমার কয়েক ধরনের ডাল বা কয়েক ধরনের বীজ বা কয়েক ধরনের বাদাম একসাথে খাও, তখন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিনের মতো, অর্থাৎ প্রাণীজ আমিষের মতো প্রোটিন আমরা পেতে পারি। কিন্তু একটা থেকে, অর্থাৎ মনে করো শুধু মুগ ডাল থেকে বা শুধু বাদাম থেকে কিন্তু আমরা ওই উদ্ভিজ্জ মানে প্রাণীজ আমিষের মতো সেরকম 100% হয়তো পাবো না। তো প্রথমে এখানে উদাহরণগুলো দেওয়া আছে সব ধরনের ডাল, বাদাম, বীজ, তারপরে উদাহরণগুলো সব উল্লেখ করে দেওয়া আছে। এগুলো ছাড়াও কিন্তু আরও আছে, আমি মুখে কিন্তু বলে দিয়েছি তোমাদের। এরপরে দেখো, এরপরে হচ্ছে স্নেহ বা তেল। স্নেহ বা তেল হচ্ছে গিয়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত এক ধরনের রাসায়নিক পদার্থ, ঠিক আছে। এবং তুমি দেখবা যে আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছিলাম তখনও কিন্তু আমরা বলেছিলাম যে শর্করা কিন্তু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন সব মিলিয়ে হচ্ছে গিয়ে তোমার শর্করাটা তৈরি হয়। এখন স্নেহ বা তেল বা ফ্যাট, এগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে। এটা আমাদের দেহে সরাসরি শক্তি উৎপাদন করে, তাপ উৎপাদন করবে। আমরা হচ্ছে কি শর্করা থেকে যেরকম শক্তি পেয়ে থাকি, ঠিক একইভাবে তেল জাতীয় খাবার বা স্নেহ থেকেও কিন্তু আমরা তাপ এবং শক্তি পেয়ে থাকি। এখন তাপ এবং শক্তি পাওয়ার কিন্তু এটা দুটো উৎস রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ থেকে পাই, একটা হচ্ছে প্রাণী থেকে পাই। প্রাণী থেকে যে স্নেহ পদার্থগুলো পাওয়া যায় সেটাকে প্রাণীজ স্নেহ পদার্থ বলা হয়। যেমন যত রকমের প্রাণীর উৎস আছে, যেমন ডিমের কুসুম, চর্বি, ঘি, ডালডা, মাখন, সব কিছুই কি হবে, সব কিছুই প্রাণীজ স্নেহের মধ্যে পড়বে। আর উদ্ভিজ্জ স্নেহ মানে হচ্ছে যেটা তোমার উদ্ভিদ থেকে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। যে কোনো বীজ এবং যে কোনো বাদামের তেল, অর্থাৎ যে কোনো তেলই কিন্তু উদ্ভিজ্জ আমিষের মধ্যে পড়ছে, উদ্ভিজ্জ স্নেহের মধ্যে পড়ছে। কি কি, যেমন সয়াবিন তেল, সরিষা তেল, তিলের তেল, সূর্যমুখী, বাদামের তেল, ভুট্টার তেল, এই সব কিছুই কিন্তু তোমার উদ্ভিজ্জ স্নেহ পদার্থের মধ্যে পড়ছে। একটা কথা মাথায় রাখবা যে শর্করা এবং প্রোটিন থেকে আমরা যে পরিমাণে শক্তি পাই, যে পরিমাণে ক্যালোরি পাই, তার চেয়ে দ্বিগুণ পরিমাণে ক্যালোরি পাওয়া যায় এই স্নেহ বা তেল জাতীয় খাবার খেলে, কারণ এটা খুব দ্রুত শক্তি উৎপাদন করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এই 6টা যে উপাদান আছে, খুব ইম্পর্টেন্ট এই 6টা উপাদান। এগুলোর বাইরে আছে ভিটামিন, মিনারেলস, যেটা সম্পর্কে আমরা একটু পরে পড়বো। আমরা পানি সম্পর্কে একটু জানবো, কারণ পানি ছাড়া কিন্তু আমাদের গতি নেই। পানির উৎস কি, পানির উৎস তোমাদের বইতে নেই, তবুও আমি হচ্ছে একটু দিয়েছি। প্রাকৃতিক উৎস যেমন মহাসাগর, নদী, হ্রদ, পুকুর, ভূগর্ভস্থ পানি, বৃষ্টিপাত, এগুলো থেকে পানি পাওয়া যায়। এবং পানির কাজ কি, পানি হচ্ছে দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে, কোষের কাজ যাদের নিয়ন্ত্রণ করবে, মানে কোষের যত কাজকর্ম আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে এবং কোষের অঙ্গাণুগুলোকে ধারণ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পানির কাজ। পানির আরো কাজ আছে তোমাদের বইতে, দেখবা কয়েকটা করে পয়েন্ট লেখা আছে। এরপরে হচ্ছে রাফেজ বা খাদ্য আঁশ। রাফেজ বা খাদ্য আঁশ মূলত হচ্ছে খুবই জটিল শর্করা। এগুলো ফাইবার জাতীয় শর্করা, যেমন হচ্ছে কি শস্যদানার বহিরাবরণ, মানে শস্যের বাইরের আবরণ, বা সবজি বা ফলের খোসা, আমরা যে ফল খাই ফলের খোসা, বা শ্বাস, বীজ হতে পারে, উদ্ভিদের ডাঁটা হতে পারে, মূল পাতা আমরা দেখবো যে আমরা শাকের পাতা খাই, ঠিক আছে। আবার মূল খাই, মূল কীরকম, আলু বা হচ্ছে কি যে মূলটা খাচ্ছি, গাজর, এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে রাফেজ বা আঁশ জাতীয় খাবার, প্রচুর পরিমাণে আঁশ থাকবে। তো এই খাবারগুলো কি করে, এই খাবারগুলো হচ্ছে মলের পরিমাণ বৃদ্ধি করে। মানে আমরা যখন এইটা রাফেজ বা খাদ্য আঁশ জাতীয় খাবার খাবো, তখন আমাদের দেহে হচ্ছে পানিটা ধরে রাখবে, মলের পরিমাণটা বৃদ্ধি করবে, বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সহায়তা করে বা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করবে। তাছাড়া খাদ্যনালীতে যে ক্যান্সার হয় সেটার আশঙ্কা হ্রাস করবে। একটা মানুষ যে স্থূল হয়ে যায় তার স্থূলতা প্রতিরোধ করবে বা স্থূলতা হ্রাস করবে।
ক্ষুধা লাগার প্রবণতা কমিয়ে দিবে বা চর্বি জমার প্রবণতাটা কিন্তু হ্রাস পাবে। সোজা কথায় এই রাফেজ বা খাদ্য আঁশ আমাদের দৈনন্দিন খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে। তাহলে এই কয়টি উপাদান ফার্স্টে আমি লিখলাম, আমরা প্রত্যেকটা উৎস জানলাম, কাজ জানলাম। এখন আমরা জানবো হচ্ছে গিয়ে যে যত হচ্ছে ভিটামিনস মিনারেলস রয়েছে তাদের কাজ, তাদের উৎস, যেটা আমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, দেখা যায় প্রায় এমসিকিউতে আসে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে ভিটামিনস আর মিনারেলস, তাই তো? ভিটামিনস হচ্ছে কোনগুলো? এখানে দেখো, এখানে ভিটামিনস আর বা খাদ্যপ্রাণ এর হচ্ছে একটা ছক দেওয়া আছে যেখানে উৎসগুলো লেখা আছে, কাজগুলো লেখা আছে। তো আমরা জানি ভিটামিনসকে দুই ভাগে ভাগ করা হয়। কিছু ভিটামিনস হচ্ছে চর্বিত দ্রবণীয়, কিছু হচ্ছে পানিতে দ্রবণীয়। চর্বিত দ্রবণীয় মানে কি, যে ভিটামিনসগুলো চর্বিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় চর্বিত দ্রবণীয় ভিটামিন। আমরা মনে রাখবো কিভাবে, ADAEK, ADEK, অ্যাডেক, ঠিক আছে? এটা হচ্ছে চর্বিত দ্রবণীয় ভিটামিন। আর হচ্ছে পানি দ্রবণীয় ভিটামিন হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে বি, একটা সি। বিসিকে আমরা মনে রাখবো পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন প্রত্যেকটা ভিটামিনের কাজটা একটু মাথায় রাখতে হবে, বিশেষ করে উদাহরণটা মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় চলে আসতে পারে, আসবেই যে এমন কোনো কথা নেই, তবে চলে আসতে পারে এমসিকিউতে। ভিটামিন এ, এটা হচ্ছে গিয়ে দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, তারপরে হচ্ছে রঙিন শাকসবজি, মলা মাছ, মানে ছোট মাছ যেগুলো, সেগুলোতে ভিটামিন এ পাওয়া যায়। আম বা হলুদ সবুজ যে শাকসবজিগুলো আছে, ফল আছে, সেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখবে এবং রাতকানা রোগ প্রতিরোধ করবে। এরপরে দেখো ভিটামিন ডি হচ্ছে গিয়ে যেগুলো আমাদের শরীরের হাড় এবং দাঁতের গঠনে হেল্প করে। তাছাড়া আমাদের অন্ত্রে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করে। ক্যালসিয়াম এবং ফসফরাস দুইটা মিনারেলস বা খনিজ লবণ, এই দুটো শোষণেও কিন্তু ভিটামিন ডি কাজ করে। উদাহরণ কি? দুধ, ডিম, কলিজা বা যকৃৎ বা দুগ্ধজাত যত দ্রব্য আছে, মাছের তেল যেমন কড মাছের তেল বা সামুদ্রিক মাছের তেল, তারপরে ভোজ্য তেল, এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। এরপরে হচ্ছে ভিটামিন ই, দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ, কলিজা বা যকৃৎ, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল, এই সবগুলোতে হচ্ছে ভিটামিন ই পাওয়া যায়, যেটা আমাদের দেহের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে। এরপরে ভিটামিন কে, এটা হচ্ছে সেম রকম, একই রকম হচ্ছে কি, এটা ভিটামিন কে আর ই, এই দুইটা ভিটামিন সাধারণত তুমি দেখবা যে সকল খাবারে ভিটামিন এ আর ডি পাওয়া যায় সেই সকল খাবারে মূলত ই এবং কে পাওয়া যায়। এই কারণে দুইটার উদাহরণ কিন্তু সেম, তবে এই কাজটা একটু আলাদা। ভিটামিন কে এর কাজ হলো দেহে রক্ত জমাট বাঁধায় হেল্প করবে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এরপরে আসি পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা হচ্ছে বি এবং সি। পানিতে দ্রবণীয় মানে হচ্ছে এটা তেলে কখনো দ্রবীভূত হবে না, এবং এটা কিন্তু প্রত্যেকদিন হচ্ছে এই পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো প্রত্যেকদিন আমাদের গ্রহণ করতে হবে। বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন সি আমরা যতই খাই না কেন আমাদের দেহ থেকে মূত্রের মাধ্যমে এক্সট্রাগুলো বের হয়ে যাবে, মানে এক্সট্রা ভিটামিন সি এর উপাদানগুলো বের হয়ে যাবে। তো এই কারণে আমরা যে খাবারগুলো খাবো সেগুলো প্রতিদিন ভিটামিন সি বলো বা বি বলো, এগুলো কিন্তু প্রতিদিনই ইনটেক করতে হবে, প্রতিদিন খেতে হবে। ভিটামিন বি পাওয়া যাবে হচ্ছে কি ইস্ট বা ঢেকি ছাটা যে চাল আছে, জাতায় ভাঙা আটা বা লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল বা হচ্ছে বিচি জাতীয় খাবারে যেমন সিমের বিচি, চীনাবাদাম, যকৃৎ বা কলিজা, দুধ, ডিম, সবুজ শাকসবজিতে তোমার ভিটামিন বি পাওয়া যায়। এটা কি করে? এটা দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। এরপরে ভিটামিন সি, এটা আমাদের খুব মুখস্থই থাকে বলা যায়, যে যত রকমের টক জাতীয় ফল রয়েছে যেমন লেবু, মালটা, কমলা, তারপর দেখো হচ্ছে গিয়ে কামরাঙ্গা, তারপর বাঁধাকপি, টমেটো, আনারস, ব্রোকলি, কাঁচামরিচ, শাকসবজি, এই সবগুলো খাবারেই কিন্তু ভিটামিন সি রয়েছে। এগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই ছকের মাধ্যমে ভিটামিনসের যত মানে নাম এবং তার উৎস এবং কাজগুলো কিন্তু ভালো মতো মনে রাখতে পারবে। আমাদের শরীরে বিভিন্ন কাজকর্ম করার জন্য যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন, অর্থাৎ শর্করা, আমিষ, তারপর হচ্ছে ফ্যাট, এগুলো প্রয়োজন। তার পাশাপাশি কিন্তু ভিটামিনসও দরকার, আবার হচ্ছে বিভিন্ন খনিজ লবণেরও প্রয়োজন আছে। তো খনিজ লবণ এগুলো অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু অল্প পরিমাণে দরকার হলেও সেগুলো যদি কোনো কারণে অভাব হয় তাহলে কিন্তু অভাবজনিত লক্ষণগুলো আমাদের শরীরে প্রকাশ পায়। তো কিছু খনিজ লবণ তোমাদের বইতে দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে ক্যালসিয়াম, লৌহ বা আয়রন, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন, এই যে খনিজ লবণগুলো, এই খনিজ লবণগুলোর উৎস এবং কাজ আমাদের একটু জানতে হবে।
বইতে এই খনিজ লবণগুলোর কাজ এভাবে একসাথে রাখা আছে, আমি এগুলোকে আলাদা করে দিয়েছি যাতে তোমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারো। তোমাদের বইয়ের সাথে মিল রেখে আমার কিন্তু এই কাজগুলো রাখা আছে। আর উৎসগুলো তোমাদের সবগুলো যে খনিজ লবণ আছে সেই সবগুলো খনিজ লবণের উৎসই বইতে দেওয়া আছে। আমি এগুলো আলাদা করে একসাথে ফাইল করেছি যাতে তোমাদের একবারে পড়াই বা একবারে দেখায় যাতে পড়াটা মুখস্থ হয়ে যায়। তো দেখো প্রথম যে খনিজ লবণটা আছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ক্যালসিয়াম পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, দুধ জাতীয় খাবার খেতে হবে। তাহলে দুধ, দই, ছানা, পনির এগুলো দুধ জাতীয় খাবার, এগুলো থেকে আমরা কি পাবো, আমরা অবশ্যই ক্যালসিয়াম পাবো। তাছাড়া ছোট মাছ যতগুলো আছে, মলা, ঢেলা, কাচকি মাছ, এগুলো দেখা যায় আমরা কাঁটা সহ চিবিয়ে খাই, তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তাছাড়া যত শাক আছে মানে সবুজ শাক, এই সবুজ শাকগুলোতে ডাল, ঢেঁড়স, লাল শাক, কচু শাক, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায়। তাহলে এর কাজ কি, ক্যালসিয়ামের কাজ কি, অবশ্যই হাড় এবং দাঁত মজবুত রাখা। ভিটামিন ডি এর কাজও যেরকম হাড় এবং দাঁত মজবুত রাখা, ঠিক একই কাজও কিন্তু ক্যালসিয়াম করে। এবং তোমার বডিতে যদি ক্যালসিয়ামের অভাব হয় ভিটামিন ডি কিন্তু কাজ করতে পারবে না। তাহলে হাড়, দাঁত, নখ এগুলো যদি মজবুত রাখতে হয় তাহলে ভিটামিন ডি এর পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস এগুলোর প্রয়োজন রয়েছে। এরপরে দেখো লৌহ বা হচ্ছে আয়রন, এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে মস্তিষ্কের বিকাশ ঘটানো, লোহিত রক্তকণিকা উৎপাদন করা। তাহলে যদি তোমার শরীরে লৌহের অভাব হয় তাহলে কি হবে, লোহিত রক্তকণিকা উৎপাদন হবে না, ফলে তোমার শরীরে রক্ত স্বল্পতা দেখা দিবে। আমরা কিন্তু যে পুষ্টির অভাবজনিত রোগগুলো পড়েছি, সুতরাং হচ্ছে আমরা জানি যে লৌহের অভাবে বা আয়রনের অভাবে কিন্তু অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়। এখন এই লৌহ বা আয়রন কোথায় কোথায় পাওয়া যায়, কলিজাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কলিজা বলতে গরু, খাসি, মুরগির কলিজা এগুলোতে পাওয়া যাবে, সবুজ শাকসবজিতে পাওয়া যাবে, মাংসতে আছে, ডিমের কুসুম, কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এবং তোমাদের জানার সুবিধার জন্য বলি যে যেগুলো সবুজ শাকসবজি, কচু শাক এগুলোতে যে আয়রন রয়েছে সেগুলো বডিতে শোষণের জন্য ভিটামিন সি এর দরকার হয়। অর্থাৎ এই খাবারগুলো খাওয়ার সময় অবশ্যই লেবুটা সাথে রাখতে হবে। লেবুটা চিপে খেলে কি হবে, এই শাক বা সবজিতে যে আয়রনটা আছে সেটা তোমার বডিতে শোষিত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ফসফরাস। ফসফরাস কোথায় পাওয়া যায়, দুধে পাওয়া যায় প্রচুর পরিমাণে, মাছ, মাংস, বাদাম, ডাল এগুলোতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যাবে। এর কাজ কি, আমি বলেছিলাম যে ক্যালসিয়ামের যে কাজ ফসফরাসের কিন্তু একই কাজই হবে, হাড় এবং দাঁত গঠন করা। আর একটা হচ্ছে কি স্নায়ুর উদ্দীপনা বজায় রাখা, বা স্নায়ুর যে উদ্দীপনাটা একটা স্বাভাবিক মানুষের স্নায়ুর যেরকম উদ্দীপনার প্রয়োজন ঠিক সেরকম উদ্দীপনা হচ্ছে কি ফসফরাসের জন্য হবে। ঠিক আছে, ফসফরাস অভাব হলে কিন্তু এগুলোর কোনো কিছুই হবে না। দেখা যায় কোনো একটা মানুষের ক্ষেত্রে যখন বাইরে অনেক কিছু ঘটছে কিন্তু সে তাড়াতাড়ি রেসপন্স করতে পারছে না, এটা কিন্তু ফসফরাসের অভাবে হতে পারে। এরপরে দেখো সোডিয়াম। সোডিয়াম আমরা কোথায় পাই, তোমরা জানো খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। তার মানে সোডিয়াম ক্লোরাইড কোথায় পাওয়া যাচ্ছে, লবণে পাওয়া যাচ্ছে। লবণে প্রচুর পরিমাণে সোডিয়াম পাওয়া যায়। তাছাড়া যত নোনতা খাবার আছে সেগুলোতে পাওয়া যাবে, আচারে পাওয়া যায়, চিপসে পাওয়া যায়, পনিরে আছে, বাদামে আছে, এগুলোতে কিন্তু সোডিয়াম রয়েছে। এর সোডিয়ামের কাজ কি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখা। তাহলে আমাদের বডি যাতে হচ্ছে একেবারে অ্যাসিডিক না হয় বা একেবারে ক্ষারীয় না হয়ে যায়, এই কারণে অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখে সোডিয়াম। তাছাড়া আমাদের দেহকোষে পানির সাম্যতা বজায় রাখা, আমাদের দেহে পানির সাম্যতা বজায় রাখা খুব জরুরি। তোমরা 8 নম্বর অধ্যায় পড়বা যে অসমো রেগুলেশন একটা প্রক্রিয়া আছে, সেখানে কি হয় যে আমাদের দেহে রক্তটা ছাঁকনের মাধ্যমে কি হচ্ছে, বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাচ্ছে আর বাকিটা কিন্তু আমাদের রক্তে আবার ফেরত চলে আসছে। এই যে পানি যে আমাদের রক্তে আবার ফেরত চলে আসছে, কেন আসছে, কারণ আমাদের বডিতে কিন্তু পানির প্রয়োজন আছে। পানি যদি এক্সেস পরিমাণে বের হয়ে যায় তাহলে বডি পানি শূন্যতায় ভুগবে। তাহলে আমাদের শরীর যাতে হচ্ছে কি পানি শূন্যতায় না ভুগে, এ কারণে পানির সাম্যতা বজায় রাখা খুব প্রয়োজন, অসমো রেগুলেশনের প্রয়োজন। তোমরা 8 নম্বর অধ্যায়ে অসমো রেগুলেশনটা পড়বা। তো পানি সাম্যতা বজায় রাখে কি, এই সোডিয়াম। তার মানে সোডিয়াম যদি কারো শরীরে কম বা বেশি হয় তাহলে কিন্তু তার দেহে পানির সাম্যতা বজায় থাকবে না। তখন দেখা যায় কি, যদি দেখা যায় অনেক সময় দেহে পানি জমে যায়, বেশি পরিমাণে পানি জমে যায়, সেটা কিন্তু তার জন্য ক্ষতিকর। এরপরে দেখো পটাশিয়াম। পটাশিয়াম কোথায় পাওয়া যায়, মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল এগুলোতে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। এর কাজ কি, পেশি সংকোচন, মানে পেশি যাতে প্রয়োজনীয় পরিমাণে সংকুচিত হতে পারে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করে। এরপরে আয়োডিন। আয়োডিন কোথায় পাওয়া যাবে, সামুদ্রিক উদ্ভিদ এবং মাছ,
মাংস, তারপরে শ্যাওলা, শ্যাওলা বলতে হচ্ছে সামুদ্রিক যে শ্যাওলা আছে সেগুলোতে আয়োডিন পাওয়া যায়। কারণ হচ্ছে সমুদ্রের পানিতে তোমার যে সামুদ্রিক উদ্ভিদ আছে বা শ্যাওলা আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন কিন্তু পাওয়া যায়। অনেকে দেখবা হচ্ছে গিয়ে ওই যে সি উইড খায়, মানে হচ্ছে সবুজ শৈবাল, এগুলো কিন্তু খায় বিদেশে, ওগুলোর মধ্যে কিন্তু আয়োডিন পাওয়া যায়। এটার কাজ কি? আয়োডিনের কাজ হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানো, স্নায়ুতন্ত্রের কার্যকারিতার বিকাশ ঘটানো। আয়োডিন মূলত হচ্ছে কি আমরা যে লবণটা খাই লবণের সাথে মানে অ্যাড করে দিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে যদি কোনো মানুষের ক্ষেত্রে আয়োডিনের অভাব হয় তার কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে না, সে কিন্তু মানসিক প্রতিবন্ধী হতে পারে, কারণ তার মানসিক বিকাশই হবে না। তাছাড়া স্নায়ুতন্ত্রের কার্যকারিতা তখন তার থাকবে না। এই জন্য পর্যাপ্ত পরিমাণে আয়োডিন প্রয়োজন। মানুষের ক্ষেত্রে যে আয়োডিনের অভাবে যে রোগগুলো হয়, যেমন গলগণ্ড বলো বা হচ্ছে গিয়ে গলগণ্ড বা গয়টার যেগুলো বলা হয়, এগুলো তখন হবে না। ঠিক আছে, তোমাদের দেখবা পুষ্টি অভাবজনিত রোগে সেখানে আয়োডিনের অভাবে কি রোগ হয় সেটা সম্পর্কে কিন্তু বলা আছে। তাহলে আমাদের শরীরের বিভিন্ন কাজকর্ম সম্পাদনের জন্য অনেক ধরনের খনিজ লবণের প্রয়োজন আছে। ইম্পর্টেন্ট কিছু খনিজ লবণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম: ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন। আশা করি তোমরা এই ক্লাসটা করে পড়াটা বুঝতে পেরেছো। তো তোমাদের এই ক্লাসে তোমরা কিন্তু আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানের কাজ শিখেছো, উৎস শিখেছো। এগুলো থেকে তোমাদের এমসিকিউ এর জন্য প্রশ্ন আসে, অনেক সময় 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। আশা করি এই ছকটা তোমাদের জন্য অনেক বেশি উপকার করবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।